স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তো আমাদের এই কোর্সটা হচ্ছে 271, দ্যাট মিনস এটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স কোর্স, ঠিক আছে? তো ফ্লুইড মেকানিক্স কোর্সে যেহেতু আমরা পড়বো, সো আমাদের ফার্স্টে জেনে নিতে হবে আসলে ফ্লুইড মেকানিক্স জিনিসটা কি, ঠিক আছে? ফ্লুইড মেকানিক্স জিনিসটার সংজ্ঞাই যে এখানে দেওয়া হচ্ছে। ফ্লুইড মেকানিক্স বলতে আসলে কি বোঝাচ্ছে? ফ্লুইড মেকানিক্স হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সায়েন্সের একটা ব্রাঞ্চ, যেটা হচ্ছে আমাদের ফ্লুইডের যে কন্ডিশন, সেটা রেস্ট কন্ডিশনও হতে পারে, সেটা ইন মোশনও হতে পারে। রেস্ট কন্ডিশন কিরকম? মানে হচ্ছে ফ্লুইডটা স্থির অবস্থায় আছে, ঠিক আছে? ফ্লুইডের মধ্যে কোনো রকমের মুভমেন্ট বা কোনো ফ্লো নাই। আর মোশন মানে কি? ফ্লুইডের মধ্যে এক রকমের ফ্লো আছে, ঠিক আছে? ফ্লুইডটা মুভ করতেছে। সো এই দুইটা কন্ডিশনের যে ফ্লুইড, সেই ফ্লুইডের বিহেভিয়ার গুলা সম্পর্কে আলোচনা করবে যে ইঞ্জিনিয়ারিং সায়েন্স, সেটাকে আমরা বলতেছি ফ্লুইড মেকানিক্স, ঠিক আছে? তো এখন ফ্লুইড মেকানিক্স টার্মটা বলার সাথে সাথে আরেকটা যেই টার্ম চলে আসে সেটা হচ্ছে হাইড্রোলিক্স। এখন হাইড্রোলিক্স আসলে জিনিসটা কি আমরা একটু জেনে নেই, কারণ দুইটা টার্মই অনেকটা রিলেটেড। তোমরা থার্ড ইয়ারে হাইড্রোলিক্স একটা কোর্সও পড়বা। সো হাইড্রোলিক্স টার্মটা কি জিনিস সেটা আমরা এই জন্য একটু জেনে নিই। আচ্ছা, হাইড্রোলিক্স হচ্ছে তোমার হচ্ছে একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা তোমার একটা গ্রিক ওয়ার্ড হুডুর থেকে আসছে, ঠিক আছে? এই হুডুর ওয়ার্ডটা মানে হচ্ছে ওয়াটার। সো এখন হাইড্রোলিক্স আসলে কি বোঝায়? হাইড্রোলিক্সটাও হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং সায়েন্সেরই একটা ব্রাঞ্চ, যেখানে হচ্ছে মেইনলি ওয়াটারের রেস্ট কন্ডিশন অথবা ওয়াটারের যে মোশন, সেই কন্ডিশন দুটা নিয়ে আলোচনা করা হয়। দ্যাট মিনস আমার হাইড্রোলিক্স আর ফ্লুইড মেকানিক্স এই দুইটার মধ্যে তাহলে সিমিলারিটি কোথায়? এই দুইটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সায়েন্সের একটা ব্রাঞ্চ। আর দুইটার মধ্যে তোমার ডিফারেন্সটা কোথায়? হাইড্রোলিক্স হচ্ছে শুধুমাত্র ওয়াটারের রেস্ট কন্ডিশন আর ওয়াটারের মোশন নিয়ে আলোচনা করবে। দ্যাট মিনস পানি পানি স্থির অবস্থায় আছে না পানি ফ্লো অবস্থায় আছে বা মোশনে আছে, সেটা নিয়েই আলোচনা করবে, ঠিক আছে? আর ফ্লুইডে কি হবে? সেখানে হচ্ছে ফ্লুইডের রেস্ট কন্ডিশন আর মোশন। সেখানে কিন্তু এমন না যে মানে হাইড্রোলিক শুধুমাত্র ওয়াটার, অন্যান্য ফ্লুইড নিয়ে আলোচনা করতেছে না। ফ্লুইড মেকানিক্স সমস্ত রকমের ফ্লুইড নিয়ে আলোচনা করতেছে। এটাই হচ্ছে হাইড্রোলিক্স আর ফ্লুইড মেকানিক্স এর মধ্যে পার্থক্য। বুঝতে পারছো? কারো কি কোথাও কোনো সমস্যা আছে? আমি কথা বলে একটু রেসপন্স করো, কিছু জিজ্ঞাসা করলে। কারো কি কোথাও কোনো সমস্যা আছে? জি না স্যার। আচ্ছা, কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে বলবা। এখন হচ্ছে এই ফ্লুইড মেকানিক্সটাকে আমরা আসলে মেইনলি তিনটা পার্টে ভাগ করতেছি। একটা হচ্ছে স্ট্যাটিক্স, কাইনেমেটিক্স, আর একটা হচ্ছে ডাইনামিক্স। তো আমি তোমাদের মেইনলি স্ট্যাটিক্স আর কাইনেমেটিক্স এই পার্টটাই দেখাবো, ঠিক আছে? তো স্ট্যাটিক্স এ আসলে কি বোঝাচ্ছে? স্ট্যাটিক্স ওয়ার্ডটা শুনেই আমরা বুঝতে পারতেছি। দ্যাট মিন্স কি? এখানে স্ট্যাটিক কন্ডিশন আছে। দ্যাট মিন্স আমাদের ফ্লুইডটা যদি স্ট্যাটিক কন্ডিশনে থাকে, সেইটা নিয়ে যে ব্রাঞ্চে আলোচনা করা হবে সেটাকে আমরা বলবো স্ট্যাটিক্স, ঠিক আছে? এখন স্ট্যাটিক মানে কি? এটা হচ্ছে রেস্ট কন্ডিশন আছে, মানে এখানে কোন রকম স্থির অবস্থায় আছে ফ্লুইডটা। সো এখন তোমার যদি যদি আমাদের পানি স্থির অবস্থায় থাকে, সেটা নিয়ে যে শাখা আলোচনা করা হবে সেটাকে আমরা বলবো হাইড্রোস্ট্যাটিক্স। যদি আমাদের গ্যাস স্থির অবস্থা থাকে, দ্যাট মিনস গ্যাস স্ট্যাটিক কন্ডিশনে থাকে, সেটাকে আমরা আলোচনা করবো যে শাখা, সেটাকে আমরা বলবো এরোস্ট্যাটিক্স। এখন চলে আসতেছি কাইনেমেটিক্স। কাইনেমেটিক্স আসলে জিনিসটা কি? এখানে কাইনেমেটিক্স আর ডাইনামিক্স এই দুইটা জিনিসের মধ্যে একটু মানে বিষয়টা একটু ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালোভাবে দেখো, দুইটা একটু বুঝে নাও। কাইনেমেটিক্স জিনিসটা হচ্ছে যে এখানে মেইনলি তারা কি কি জিনিস নিয়ে আলোচনা করবে? তারা মেইনলি যে সমস্ত আলোচ্য বিষয় থাকবে সেটা হচ্ছে ফ্লুইডের যে ভেলোসিটি, ফ্লুইডের যে অ্যাসিলারেশন, ফ্লুইডের যে ফ্লো প্যাটার্ন, শুধুমাত্র এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে, সেটাই হচ্ছে কাইনেমেটিক্স। এখন তোমরা আমাকে বলো তো যে এই যে ভেলোসিটি, অ্যাসিলারেশন, তারপরে যে ফ্লুইডের যে ফ্লো হচ্ছে, এই সমস্ত ইনসিডেন্ট গুলা ঘটার জন্য আসলে কি দরকার বলো তো? মোশন। এই জিনিসগুলা, এই ইনসিডেন্ট গুলা ঘটার জন্য দরকার হচ্ছে একটা ফোর্স অথবা একটা এনার্জি দরকার ফ্লুইডের মধ্যে, তাই না? না হলে তো এই জিনিসটা তো অটোমেটিক্যালি তো ফ্লো হবে না বা ভেলোসিটি ক্রিয়েট হবে না, তাই না? সো এখন এই জন্য এই যে ফোর্স বা এনার্জি যেটাই বলি না কেন, যেইগুলোর কারণে এই ভেলোসিটি, অ্যাসিলারেশন বা ফ্লো তৈরি হচ্ছে, সেইগুলোর কিন্তু এই কাইনেমেটিক্সে আলোচনা করা হবে না। দ্যাট মিন্স কোন রকমের ফোর্স বা এনার্জি কাইনেমেটিক্স আলোচনা করা হবে না। কাইনেমেটিক্স এ শুধুমাত্র ভেলোসিটি, অ্যাসিলারেশন আর ফ্লো এর যে প্যাটার্ন সেটা নিয়ে আলোচনা করা হবে।
কিন্তু ডাইনামিক্সে কি করতেছে, ডাইনামিক্সে এই যে আমরা একটু আগে বললাম এই যে ফোর্স আর এনার্জিটা যে ক্রিয়েট মানে ফোর্স আর এনার্জির কারণেই যে এই ভেলোসিটি অ্যাসিলেশন আর ফ্লো প্যাটার্নটা হচ্ছে, এই ফোর্স আর এনার্জিটা নিয়ে আলোচনা করা হবে যে এটাকে যে ব্রাঞ্চে সেটাকে আমরা বলবো হচ্ছে ডাইনামিক্স। এখন ডাইনামিক্স আর কাইনেমেটিক্স এই দুইটা জিনিস কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এখন প্রপার্টিস অফ ফ্লুইড, এখন ফ্লুইডের যে আসলে ইন জেনারেল পার্সপেক্টিভ থেকে আমরা কতগুলো প্রপার্টিস দেখবো। যদিও এগুলো হচ্ছে তোমাদের জাস্ট বেসিক, তোমাদের একটু ধারণা দিচ্ছি, এর পরবর্তীতে আমরা আসলে একদম পুরোপুরি ডিপে চলে যাব। তো এখন বলা হচ্ছে যে এই যে এখানে যে জেনারেল অ্যাসপেক্ট থেকে যে আমরা প্রপার্টিস গুলো দেখবো, এই যে সলিড স্টেট, ফ্লুইড স্টেট, ফ্লুইড স্টেটকে আবার দুইটা ভাগে ভাগ করেছে, লিকুইড স্টেট, গ্যাসিয়াস স্টেট। এইগুলো আসলে কিসের উপর ভিত্তি করে করা হয়েছে? এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে মেইনলি হচ্ছে যে আমাদের ইন্টারমলিকুলার যে স্পেস আছে সেটার উপর ভিত্তি করে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে আমাদের যে ইন্টারমলিকুলার যে স্পেস, স্পেস যদি কম হয় দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে সলিড স্টেটে আছে, স্পেস যদি কিছুটা বেশি হয় তাহলে সেটা হচ্ছে লিকুইড স্টেটে আছে, স্পেস যদি অনেক বেশি হয় তাহলে সেটা হচ্ছে গ্যাসিয়াস স্টেটে আছে, ঠিক আছে? দ্যাট মিনস আমাদের ইন্টারমলিকুলার স্পেসের উপর ভিত্তি করেই এই ক্লাসিফাইটা করা হয়েছে যে সলিড স্টেট, লিকুইড স্টেট আর হচ্ছে গ্যাসিয়াস স্টেট। এখন সলিড স্টেটে আসলে কি বোঝাচ্ছে? সলিড স্টেটে যেটা দেখা যায় যে সলিড স্টেটে যে ইন্টারমলিকুলার যে স্পেস গুলো আছে সেটা কম্পারেটিভলি ক্লোজ হয় লিকুইড স্টেটের তুলনায়। দ্যাট মিনস লিকুইড স্টেটে আমার ইন্টারমলিকুলার স্পেস গুলা সলিড স্টেটের তুলনায় কিছুটা বেশি, ঠিক আছে? আর গ্যাসিয়াস স্টেটের ক্ষেত্রে কি দেখা যায়? গ্যাসিয়াস স্টেটের ক্ষেত্রে দেখা যায় যে আমার ইন্টারমলিকুলার যে স্পেস গুলো আছে, দ্যাট মিনস একটা মলিকুল থেকে আরেকটা মলিকুলার যে স্পেস আছে সেই স্পেস গুলো অনেক বেশি থাকে গ্যাসের জন্য, ঠিক আছে? সো তাহলে এই যে মলিকুলার যে স্পেস গুলা, এই মলিকুলার স্পেসের উপর স্পেসের সাথে আমরা আসলে কি জিনিসটা কোরিলেট করতে পারি? এখানে আরেকটা নতুন টার্ম চলে আসতেছে, সেটা হচ্ছে ইন্টারমলিকুলার কোহেসিভ ফোর্স, যেটাকে তোমরা বলতে পারো সহজ ভাষায় একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলার যে অ্যাট্রাকশন তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছি ইন্টারমলিকুলার কোহেসিভ ফোর্স, ঠিক আছে? এখন তাহলে যখন সলিডের ক্ষেত্রে আমার দুইটা মলিকুলার মধ্যে স্পেসটা কম থাকতেছে, তার মানে কি সেখানে ইন্টারমলিকুলার যে অ্যাট্রাকশনটা বেশি সেই জন্য কি স্পেস কম হচ্ছে, তাই তো? তাহলে লিকুইডের ক্ষেত্রে কি হচ্ছে? ইন্টারমলিকুলার যে কোহেসিভ ফোর্সটা সেটা কিছুটা কম কাজ করতেছে, সেই জন্য কি স্পেসিংটা একটু বেশি, তাই না? কারণ কি আকর্ষণ বল কম হচ্ছে, এই জন্যই তো কিছুটা দূরে দূরে অবস্থান করতেছে মলিকুল গুলা। আর গ্যাসের জন্য কি হচ্ছে? গ্যাসের জন্য দেখা যাচ্ছে যে এই কোহেসিভ ফোর্সটা খুবই মানে কি বলবো এক্সট্রিমলি স্মল। এই এক্সট্রিমলি স্মল হওয়ার জন্য কি হচ্ছে? গ্যাসের যে দুইটা যদি আমরা মলিকুল গুলোকে চিন্তা করি, মলিকুল গুলো এই জন্য অনেক দূরে দূরে অবস্থান করছে, ঠিক আছে? তো এই জন্যই দেখা যাচ্ছে যে যখন সলিড স্টেটে আমার মলিকুল গুলা কাছাকাছি আসতেছে, মলিকুল গুলোর মধ্যে যখন কোহেসিভ ফোর্সটা বেশি থাকতেছে, যখন কাছাকাছি থাকতেছে তখন সেটা কি অনেকটা রিজিড ফর্ম তৈরি করতেছে, কম্প্যাক্ট হচ্ছে। আর লিকুইডের ক্ষেত্রে সেটা কি দেখা যাচ্ছে? লিকুইডের ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে কিছুটা ফ্রিলি মুভ করতে পারতেছে, ঠিক আছে মলিকুল গুলা। আর গ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি গ্যাসের ক্ষেত্রে মলিকুল গুলা সব থেকে হাইস্ট ফ্রিডম পাচ্ছে। কেন হাইস্ট ফ্রিডম পাচ্ছে? কারণ হচ্ছে গ্যাসের ক্ষেত্রে এই যে কোহেসিভ ফোর্সটা একদম নগণ্য থাকে। দ্যাট মিনস কি একটা মলিকুল তার আশেপাশে যে মলিকুল গুলো আছে সেটা ধরতে খুব সামান্যই মানে খুবই সামান্য পরিমাণে তারা অ্যাট্রাক্ট করবে। দ্যাট মিনস কি সেই ক্ষেত্রে তারা ফ্রিলি মুভ করতে পারতেছে মলিকুল গুলো। এই জিনিসটা কি সবাই বুঝতে পেরেছো? এই জিনিসটা এখানে বলা হয়েছে। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন হচ্ছে তাহলে আমরা যদি দেখি যে তাহলে সলিড স্টেটে তো আমরা সবকিছু বুঝেছি। এখন তাহলে বলা যাচ্ছে কি সলিড স্টেটটা হচ্ছে আমাদের একটা রিজিড কম্প্যাক্ট। সো সলিড স্টেট যখন রিজিড হচ্ছে কম্প্যাক্ট হচ্ছে দ্যাট মিনস সলিড স্টেটের মধ্যে কোহেসিভ ফোর্সটা বেশি থাকতেছে, মলিকুল গুলা কাছাকাছি থাকতেছে। তার মানে কি সেটা কি দেখা যাচ্ছে যে টেনশন, কম্প্রেশন বা শিয়ার স্ট্রেস এগুলো একটা সার্টেন লিমিট পর্যন্ত সে নিতে পারবে, ঠিক আছে? সার্টেন লিমিট পর্যন্ত নেওয়ার পরে তারপরে সে ফেল হতে পারে। সেই তো অন্যদিকে যদি আমরা ফ্লুইড স্টেটের কথা দেখি, ফ্লুইডের ক্ষেত্রে দেখা যায় কি ফ্লুইডের ক্ষেত্রে যে কোনো রকমের টেনশন স্ট্রেংথ থাকে না। কারণটা কি? কারণ হচ্ছে বা থাকলেও সেটা খুবই কম। কারণ হচ্ছে যে তাদের মধ্যে যে মলিকুলার স্পেসটা তোমার কি বেশি বেশি সেই জন্য, ঠিক আছে? তো এই জন্য দেখা যায় যে ফ্লুইডটা খুব মানে মানে তোমার ফ্লুইড হচ্ছে রেসিস্ট করতে পারে কম্প্রেসিভ ফোর্স অনলি, ঠিক আছে?
যখন এটা কন্টেনারে রাখা হয়, ফ্লুইডটাকে যদি আমরা কন্টেনারে রাখি তখনই দেখা যাবে যে ফ্লুইডটা শুধুমাত্র কম্প্রেসিভ ফোর্স মানে কি, কম্প্রেশন জিনিসটা তো তোমরা বুঝো, তোমরা তো আসলে এই জিনিসগুলো করে আসছো, এটাকে বলা হয় কম্প্রেশন, তাই না? দ্যাট মিনস ফ্লুইডটাকে যদি আমি কন্টেনারে রেখে যদি আমার কম্প্রেস করা হয় তখন দেখা যায় খুব সামান্য সে হচ্ছে মানে সেটাকে রেসিস্ট করতে পারতেছে। এখন আরেকটা এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, when a fluid is subjected to a shearing force it deforms continuously as long as the force is applied. The amount of shear stress in a fluid depends on the magnitude of the rate of deformation of the fluid element. আচ্ছা, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা বোঝার জন্য আমাদের আবার চলে যেতে হবে আমাদের একটু ভিসকোসিটি টার্মটার সাথে একটু বুঝতে হবে। তো আমি তোমাদের ভিসকোসিটি জিনিসটা একটু সহজ ভাষায় একটু বোঝানোর চেষ্টা করি। মানে ইন জেনারেল মনে করো যে আমাকে একটা ইটের ব্লক দেওয়া হয়েছে, এটা আমাদের একটা ইটের ব্লক, ঠিক আছে? সো এখন আমার কাজ হচ্ছে এই ইটের ব্লকটাকে একটা সারফেসে রাখা আছে, মনে করো ভূমির উপরে রাখা আছে, এটা হচ্ছে আমাদের সারফেস। তোমরা তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সবাই করে আসছো না? জি স্যার। জি আচ্ছা, স্যার। এখন মনে করো আমাকে বলা হয়েছে এই ইটের ব্লকটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য। এখন এই ইটের ব্লকটাকে যদি আমি টানি তখন প্রত্যেকটা মোমেন্টে কি হবে, এদিকে একটা ফোর্স তৈরি হবে, সেটাকে আমরা কি বলতেছি? ফ্রিকশন, ঠিক আছে? সো দ্যাট মিনস আমার ইটের ব্লকের সাথে এই যে সারফেসের যে মানে টেনে নেওয়া যাওয়ার সময় যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে সেখানে কি একটা ফ্রিকশন কাজ করতেছে। এই জিনিসটাই হচ্ছে আমাদের লিকুইডের ক্ষেত্রেও হচ্ছে। কিভাবে লিকুইডের ক্ষেত্রে হচ্ছে? লিকুইডের ক্ষেত্রে মনে করো যে আমাদের সে ফর সাপোজ আমাদের হচ্ছে এটা একটা পাইপলাইনের মধ্যে সে ফর সাপোজ একটা লিকুইড ফ্লো হচ্ছে, ঠিক আছে? তো এখন এই লিকুইডটাকে আমরা কি করি, আমরা বিভিন্ন লেয়ারে ভাগ করি। ধরে নিই এখানে একটা লেয়ার, এটার নিচে আরেকটা লেয়ার, মানে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র লেয়ারে আমরা ভাগ করে নিই, ঠিক আছে? তো ভাগ করলে দেখা যাবে যে যখন আমরা প্রোফাইলটা আঁকবো, এটা তো হচ্ছে বাউন্ডারি ওয়াল, আর এটা কি, এই ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যে ডিসটেন্স, তাই তো, এই ওয়াই অ্যাক্সিসটা। সো এখন দেখা যাচ্ছে যে আমাদের প্রোফাইলটা আঁকলে দেখা যাবে যে যদি ভেলোসিটি প্রোফাইলটা আঁকি তাহলে দেখা যাবে যে জিনিসটা অনেকটা এরকম। দ্যাট মিনস আমাদের বাউন্ডারিতে ভেলোসিটি প্রায় একদম নগণ্য, এরপরে যত আমরা উপরের দিকে যেতে থাকবো তত আবার ভেলোসিটিটা বাড়তে থাকবে, ঠিক আছে? সো এখন এই দুইটাকে আমরা ধরলাম ডিওয়াই বা ডেল ওয়াই ডিসটেন্স, ঠিক আছে? এই ডেল ওয়াই ডিসটেন্সে ভেলোসিটি ডিফারেন্স ধরে নিলাম ডেল ইউ, ঠিক আছে? সো এখন দেখা যাচ্ছে যে দুইটা লেয়ারের যে ভেলোসিটি ডিফারেন্স, তো উপরের লেয়ারটা যখন এই দিক বরাবর যেতে যাবে তখন নিচের লেয়ারটা কি করবে, নিচের লেয়ারের মলিকুল গুলা কি করবে, তাকে যেতে বাধা করবে, রেসিস্ট করবে। কারণটা কি? কারণ হচ্ছে ওই যে মলিকুল গুলোর মধ্যে যে অ্যাট্রাকশন কাজ করতেছে, কোহেসিভ ফোর্স কাজ করতেছে, সেই জন্য সে সহজে যেতে দিবে না। দ্যাট মিনস এখানে একটা ফ্রিকশন ফোর্স ক্রিয়েট হচ্ছে। যখন এরকম রেসিস্ট করার একটা প্রবণতা তৈরি হবে তখন এখানে ফোর্সটা কি হয়ে যাবে, নিচের মলিকুলটার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। সো সেটা যখন উল্টা ডিরেকশনে সেটা কি রেসিস্ট করার চেষ্টা করবে, মানে কি যেতে দিবে না, তাই না, নিচের লেয়ারের মলিকুলটা উপরের লেয়ারটাকে। তো সেই ক্ষেত্রে এই যে দুইটা ভিন্ন ধর্মী যে মানে বিপরীতমুখী যে ফোর্স ক্রিয়েট হচ্ছে, এটাকে আমরা কি ফোর্স বলি বলতো? অপোজিং ফোর্স। এটাকে আমরা বলা হচ্ছে শিয়ার ফোর্স, ঠিক আছে? সো এই যে শিয়ার ফোর্স ক্রিয়েট হলো, দ্যাট মিনস কি আমাদের এই এটাকে বলা হচ্ছে মেইনলি ভিসকোসিটি। দ্যাট মিনস ফ্লুইডের ক্ষেত্রে ভিসকোসিটি আসলে কি জিনিস, সহজ ভাষায় যদি বলি, মনে করো আমাদের উপরের লেয়ারটা মুভ করতে চাচ্ছে, ঠিক আছে, আর নিচের লেয়ারটা সেই মুভে বাধা দিচ্ছে, রেসিস্ট করতেছে। সো এই যে ফিনোমিননটা সেটাই হচ্ছে মেইনলি হচ্ছে ভিসকোসিটি, ঠিক আছে? সো দ্যাট মিনস এই ভিসকোসিটিটা কি জন্য ঘটতেছে, এই ভিসকোসিটি ঘটার মেইন রিজন হচ্ছে ইন্টারমলিকুলার কোহেসিভ ফোর্স, অথবা যেটাকে আমরা বলতে পারি আরেকটা হ্যাঁ, মানে হচ্ছে যে আমাদের যে মলিকুল, একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের যে অ্যাট্রাকশন কাজ করতেছে সেটার জন্যই মেইনলি এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে? বা মোমেন্টাম এক্সচেঞ্জের জন্য এই ফিনোমেননটা ঘটতেছে। সো এই কথাটাই এখানে বলা হয়েছে। স্যার হ্যাঁ বলো। স্যার বাধা দিবে কেন? বাধা দিবে কেন কারণ হচ্ছে কি, মনে করো স্যার তার আগে আরেকটা কোশ্চেন, মানে লেয়ার দুটার মাঝখানে কি কোনো সেপারেশন আছে নাকি হচ্ছে? না কোনো সেপারেট, আচ্ছা তোমার যখন একটা পাইপের মধ্যে যে ফ্লুইড ফ্লো হয় তুমি কি মানে সেখানে কোনো সেপারেশন করতে পারতেছো?
কোনো করতে পারতেছে না, বাট আমরা ধরে তাহলে তো নিচ্ছি দুইটা আমরা একই দিকে তো আমরা মুভ হওয়ার কথা। হ্যাঁ আমরা জিনিসটাকে লেয়ারে লেয়ারে ভাগ করে কাউন্ট করতেছি, বুঝতে পারছো? কোনো রকমের সেপারেশন থাকতেছে না, এই জন্যই মানে খুবই সামান্য, ধরলেও খুবই সামান্য। কারণ কি লিকুইডের মধ্যে কি তোমার ইন্টারমলিকুলার স্পেসিংটা খুব সামান্য থাকে, বুঝতে পারছো? স্যার স্যার বুঝি নাই। কোহেরেন্ট আর কোহেসিভ ফোর্সের মধ্যে ডিফারেন্সটা কি স্যার? হ্যাঁ কিসের মধ্যে? স্যার কোহেরেন্ট আর কোহেসিভ। কোহেরেন্ট টার্মটা কই পাইছে এখানে? স্যার ফিজিক্সে ছিল স্যার ইন্টার। কোহেরেন্ট এটা আমার ঠিক খেয়াল নাই, এটা আমার একটু দেখতে হবে। কোহেসিভ ফোর্স, ইন্টারমলিকুলার কোহেসিভ ফোর্স বলতে যে জিনিসটা বোঝাচ্ছে, মনে করো যে এখানে একটা মলিকুল আছে, এখানে একটা মলিকুল আছে, ঠিক আছে? স্যার ভিসকোসিটির সাথেই ছিল স্যার ইন্টার। আচ্ছা ভিসকোসিটিতে আমরা যখন যাব তখন এই জিনিসগুলো আরো ডিটেলস আলোচনা করব। এখানে দেখো ইন্টারমলিকুলার যে কোহেসিভ ফোর্স বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা তোমার কোহেরেন্ট, কোহেরেন্ট জিনিসটা মেবি আমার যতটুকু মনে পড়ে তোমার হচ্ছে মেইনলি ওয়ার্ডটা বোঝাচ্ছে। মনে করো কি বলে একটা মলিকুলের, মনে করো যে এইখানে একটা মলিকুল আছে, সরি কোহেরেন্ট ওয়ার্ডটা অনেকটা এরকম যে এখানে একটা মলিকুল আছে, এইটার সংলগ্ন যদি কোনো মলিকুল হয়, ঠিক আছে, মানে নিকটবর্তী কোনো মলিকুল, সেই ক্ষেত্রে মনে হয় কোহেরেন্ট টার্মটা ইউজ করা হয়। আর কোহেসিভ টার্মটা হচ্ছে যে মনে করো এখানে একটা মলিকুল আছে, এখানে একটা মলিকুল আছে, কোহেসিভ ফোর্স জিনিসটা কি? তাহলে এই যে এই দুইটা মলিকুল, একটা মলিকুল আরেকটা মলিকুলকে যে অ্যাট্রাক্ট করতেছে, সেই যে ফোর্সটা সেটাকে আমরা বলতেছি কোহেসিভ ফোর্স। বুঝতে পারছো? জি স্যার। আর কোহেরেন্টটা হচ্ছে আমার যতটুকু মনে পড়ে হচ্ছে যে মনে করো যে এখানে একটা মলিকুল আছে, এটা অ্যাডজেসেন্ট যে মলিকুলগুলো, এটার কাছাকাছি যে মলিকুলগুলো সেটাকে মনে করো এখানে যদি আমরা লেয়ারের কথা চিন্তা করি, এই লেয়ারের অ্যাডজেসেন্ট লেয়ার মানে এর ঠিক পরবর্তী লেয়ার, উপরের লেয়ারও হতে পারে, এর ঠিক পরবর্তী নিচের লেয়ারও হতে পারে ফ্লুইডের, ঠিক আছে? আচ্ছা এখন আমরা তাহলে এই জিনিসগুলো এখানে বলা হয়েছে, এরপরে বলা হয়েছে যে আহ এখন লিকুইডের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, লিকুইডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে আমরা যদি কম্প্রেস করতে চাই সেটা খুবই ডিফিকাল্ট, এই জন্যই আমরা আমাদের এইখানে যা যা কাজ করবো ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো ফর্মুলেট করবো সব গুলোতে আমরা মেইনলি ধরে নিব হচ্ছে ফ্লুইডটা হচ্ছে একটা ইনকম্প্রেসিবল, ঠিক আছে? কারণ সেখানে কম্প্রেস করা গেল খুবই সামান্য পরিমাণে কম্প্রেস হয়, এই জন্যই এটাকে আমরা নেগলেক্টেড হিসেবে কাউন্ট করি, ইনকম্প্রেসিবল কাউন্ট করি, আমরা কাজগুলো করবো, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো ফর্মুলেট করবো। আচ্ছা এখন তাহলে ফ্লুইড আসলে কি জিনিস? ফ্লুইড হচ্ছে একটা সাবস্টেন্স যেটা ক্যাপাবল অফ ফ্লোয়িং, যেটা ফ্লোয়িং এর সক্ষমতা রাখে, এটাই হচ্ছে আমাদের ফ্লুইড। এখন এখানে ফ্লুইডের কতগুলো টার্ম আমরা এখানে বুঝবো, যে এখন দেখো ফ্লুইডের কিছু ক্যারেক্টারিস্টিক বলা হয়েছে, এই ক্যারেক্টারিস্টিক গুলো তোমরা এর আগেও জেনেছো, খুব বেশি বিশদভাবে বলার কিছু নাই। যে ফ্লুইডের কোনো ডিফাইনাইট কোনো শেপ থাকে না, এটা যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেরই একটা শেপ ধারণ করে, এগুলো তো আমরা পড়ে আসছি ছোটবেলা, তাই না? এগুলো নিয়ে আমি আর কিছু বললাম না। তো এখন হচ্ছে আমরা ফ্লুইডের যে ক্লাসিফাই, সেই ক্লাসিফিকেশনের দিকে চলে যাব। সো এখন লিকুইড স্টেট, গ্যাস স্টেট আর ভেপার, আরেকটা ভাগে ক্লাসিফাই করা যায়, সেটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড, রিয়েল ফ্লুইড। এখন আমরা এই ক্লাসিফিকেশন গুলো সম্পর্কে একটু ধারণা নিব ভালোভাবে। আচ্ছা লিকুইড আসলে কি বোঝাচ্ছে? লিকুইডে যেটা বলা হয়, লিকুইডে আমরা জানি কি লিকুইডে একটা ডেফিনাইট ভলিউম থাকবে, ঠিক আছে? যেই ভলিউমটা তোমার হচ্ছে ভ্যারিয়েশন হইতে পারে টেম্পারেচার আর প্রেসারের সাথে সাথে। লিকুইডের আরেকটা জিনিস হচ্ছে লিকুইডের মধ্যে হচ্ছে বাল্ক ইলাস্টিক মডুলাস, এই বিহেভিয়ারটা থাকে, ঠিক আছে? এই বিহেভিয়ারের জন্য কি হচ্ছে, লিকুইডটাকে যখন আমরা লিকুইডে যখন আমরা কম্প্রেশন দিচ্ছি তখন কি হচ্ছে, লিকুইডটা কিছু এনার্জি অ্যাবজর্ব করতেছে, এনার্জি অ্যাবজর্ব করে তার মলিকুল গুলোর মধ্যে কি স্পেসিংটা কমে যাচ্ছে, মলিকুলের মধ্যে যখন স্পেসিং কমে যাচ্ছে তখন সেটা কিসের ম্যানারে আকার ধারণ করতেছে, সলিড স্টেটের মতো ধারণ করতেছে, তাই তো? সেই জিনিসটাই এখানে বলা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে এই যে কন্ট্রাকশন অফ ভলিউম, লিকুইডের জন্য যে আমাদের ভলিউমের যে মানে কন্ট্রাকশন মানে তো বুঝো নাকি, এটারও আবার বাংলা বলতে হবে। কন্ট্রাকশন জিনিসটা কি বুঝো?
না স্যার। আচ্ছা, কন্ট্রাকশন মানে হচ্ছে সংকুচিত হওয়া, ঠিক আছে। এখন এই যে ভলিউমের যে সংকুচিত লিকুইডের ক্ষেত্রে যে সংকুচিত হচ্ছে যখন আমরা কম্প্রেশন দিচ্ছি সেই সংকোচনটা দেখা যাচ্ছে যে খুবই সামান্য, এই যে বলা হয়েছে এক্সট্রিমলি স্মল, ঠিক আছে। তো এই যে সংকোচনটা যেহেতু খুবই সামান্য হচ্ছে, খুবই সামান্য যেহেতু আমরা কম্প্রেস করতে পারতেছি, এই জন্যই আমরা ধরে নিচ্ছি যে লিকুইডটা হচ্ছে একটা ইনকম্প্রেসিবল। আর এই ইনকম্প্রেসিবল এই জিনিসটা ধরেই আমরা মেইনলি কি করব, এই জিনিসটা ধরেই আমরা মেইনলি ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো করব, কাজগুলো করব, ঠিক আছে। আচ্ছা, এখানে বলা হয়েছে আরেকটা জিনিস যে লিকুইডটা আবার রেসিস্ট করতে পারে, যে মানে খুবই সামান্য টেনশন রেসিস্ট করতে পারে। কারণ কি, কারণ হচ্ছে যে আমাদের এই যে মলিকুলার যে অ্যাট্রাকশন, ঠিক আছে, আমাদের একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলার যে অ্যাট্রাকশন, যেটা আমাদের ক্রিয়েট করতেছে যে শিয়ার রেসিস্ট্যান্স। সো এইটার জন্য মেইনলি দেখা যাচ্ছে যে লিকুইডটা আমাদের খুব সামান্য পরিমাণ হলেও আমাদের টেনশন রেসিস্ট করতে পারতেছে, ঠিক আছে। এখন এই যে আমাদের যে শিয়ার রেসিস্ট্যান্স, যেই ফ্লুইডের যে শিয়ার রেসিস্ট্যান্স, দ্যাট মিন্স কি ফ্লুইডের একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের যে এই যে রেসিস্ট্যান্স যে ক্রিয়েট হচ্ছে, তাই না, এই জিনিসটা কি বলা হচ্ছে মেইনলি ভিসকোসিটি। দ্যাট মিন্স আমরা যদি মানে ভিসকোসিটি টার্মটা আমাদের কম ইউজ হয় দেখে আমরা অনেকেই সহজে বুঝি না। যদি আমরা সহজ ভাষায় বুঝতে চাই তাহলে আমরা বলবো যে ফ্রিকশন, ফ্লুইডের ক্ষেত্রে যে ফ্রিকশনটা ক্রিয়েট হচ্ছে সেটাই হচ্ছে ভিসকোসিটি, ঠিক আছে। ফ্রিকশন নরমালি কি হচ্ছে, ফ্রিকশন হচ্ছে সলিড অবজেক্টের মধ্যে হচ্ছে, বাট ফ্লুইডের ক্ষেত্রে যেই মানে মানে যেই হচ্ছে রেসিস্ট্যান্সটা ক্রিয়েট হচ্ছে, শিয়ার রেসিস্ট্যান্স, সেটাকেই বলা হচ্ছে ভিসকোসিটি। মানে কি উপরের লেয়ারটা মুভ করতে চাবে বাট নিচের লেয়ারটা মুভে বাধা দিবে, সেই যে ফিনোমিননটা, আসলে নিচের লেয়ার বললে ভুল হবে। মনে করো একটা লেয়ার মুভ করতে যাচ্ছে, তার অ্যাডজেসেন্ট লেয়ার বা কোহেরেন্ট কোন লেয়ার যদি মুভে বাধা দেয়, সেটাকে বলা হচ্ছে মেইনলি ভিসকোসিটি, ঠিক আছে। আর এই ভিসকোসিটিটা কেন হচ্ছে, ভিসকোসিটি হওয়ার মেইন রিজন হচ্ছে এই যে তোমাদের একটু আগে বললাম যে ইন্টারমলিকুলার যে কোহেসিভ ফোর্সটা থাকতেছে, দ্যাট মিন্স কি একটা মলিকুল আরেকটা মলিকুলকে যে কাছে ধরে রাখার যে প্রবণতা, সেটার জন্য কিন্তু এই ভিসকোসিটি জিনিসটা ক্রিয়েট হচ্ছে। এখন গ্যাসে আমরা জিনিসগুলো জানি সবাই, গ্যাসের কোনো ডিফারেন্ট ভলিউম নাই, গ্যাস হচ্ছে কম্প্রেস করা যায়, তারপর ভ্যাপারও আমরা জানি। এখন চলে আসবো মেইনলি এই তিনটা টার্ম খুবই ইম্পর্টেন্ট, আইডিয়াল ফ্লুইড, রিয়েল ফ্লুইড আর কন্টিনাম। কন্টিনাম ওয়ার্ডটা তোমরা একদম মনে হয় নতুন। এখন আইডিয়াল ফ্লুইড আসলে কি বোঝায়? আচ্ছা, আইডিয়াল ফ্লুইডে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটা কোশ্চেন করি, ভিসকোসিটি টার্মটা কি তোমরা সবাই বুঝছো? ভিসকোসিটি টার্মটা নিয়ে যদি কারো কোথাও কোনো সমস্যা জি থাকে স্যার, তাহলে বলো। বুঝতে পেরেছি। এখন বলো যে আইডিয়াল ফ্লুইডে বলা হয়েছে যে নো ভিসকোসিটি, তার মানে আসলে কি বোঝাচ্ছে বলো তো? স্যার ওখানে কোনো ফ্রিকশন রেজিস্ট করবে না দুইটা হ্যাঁ, লেয়ারের সেখানে মধ্যে। কোনো শিয়ার রেসিস্ট্যান্স থাকতেছে না, তাই না, দুইটা লেয়ারের মধ্যে, মানে অ্যাডজেসেন্ট লেয়ার গুলোর মধ্যে। সো দ্যাট মিনস আসলে কি মানে আমাদের রিয়েল লাইফে কি এরকম কোনো ফ্লুইড পাওয়া পসিবল না? রিয়েল লাইফে আসলে এরকম কোনো ফ্লুইড পাওয়া পসিবল না। দেখা গেছে যে মানে রিয়েল লাইফে যে ফ্লুইড গুলো পাই সেগুলোতে সামান্য পরিমাণ হলেও শিয়ার রেসিস্ট্যান্স থাকে, দ্যাট মিনস এই ভিসকোসিটি জিনিসটা থাকতেছে। সো এখন মানে যত রকমের ফ্লুইড আছে সবগুলোর মধ্যেই মানে কম বেশি এই ভিসকোসিটি থাকতেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কম্পারেটিভলি ওয়াটার আর এয়ার, এই দুইটা জিনিসের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের ভিসকোসিটি থাকলেও খুবই সামান্য পরিমাণ ভিসকোসিটি থাকতেছে। এই জন্য আমরা এয়ার আর ওয়াটারকে ধরে নিচ্ছি হচ্ছে তাদের মধ্যে কোনো রকমের ভিসকোসিটি নাই, ঠিক আছে। দ্যাট মিনস তাদের মধ্যে শিয়ার রেসিস্ট্যান্স নাই, ধরে নিয়েই আমরা মেইনলি কাজগুলো করবো। এগুলোকে এই জন্যই আমরা আইডিয়াল ফ্লুইড হিসেবে অ্যাজাম করছি, ঠিক আছে। আর সেই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে আমরা যেহেতু এদের মধ্যে ভিসকোসিটি নাই, এই ভিসকোসিটি নাই ধরেই কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস গুলো করব, তাদেরকে সিম্পলিফাই করব, আমরা ক্যালকুলেশন গুলো করব। এখন রিয়েল ফ্লুইড, আইডিয়াল ফ্লুইডে ভিসকোসিটি নাই, এটা আসলে রিয়েল লাইফে পাওয়া পসিবল না। এখন তাহলে রিয়েল ফ্লুইডে কি থাকবে, ভিসকোসিটি থাকবে নাকি থাকবে না বলো তো রিয়েল লাইফে? থাকবে। থাকবে। থাকবে দ্যাট না। মিন্স আমার রিয়েল ফ্লুইডে অবশ্যই ভিসকোসিটি থাকবে। আমরা রিয়েল লাইফে কি যেই ফ্লুইড গুলো পাচ্ছি সবগুলোর মধ্যে ভিসকোসিটি আছে, তার মানে রিয়েল ফ্লুইড বলতে কি বোঝাচ্ছে, যে এই ফ্লুইডটার মধ্যে আমাদের ভিসকোসিটি আছে, যে ফ্লুইডটা আমাদের ইন ন্যাচারাল মানে আমাদের রিয়েল লাইফে পাওয়া পসিবল, সেগুলো হচ্ছে রিয়েল ফ্লুইড, ঠিক আছে। এখন চলে আসতেছি একটা নতুন টার্ম, সেটা হচ্ছে কন্টিনাম। কন্টিনাম জিনিসটা বোঝার জন্য তোমাদেরকে একটা সহজ
বিষয় বলি, মনে করো একটা পাইপ, অনেক বড় একটা পাইপ, সেখান থেকে তুমি পাইপের একটা অংশ কেটে নিয়েছো। আমরা পাইপের একটা পোর্শন কেটে নিয়েছি জাস্ট, ঠিক আছে। সো এখন পাইপের মধ্যে যে মানে ধরে নাও কোনো ফ্লুইড ফ্লো হচ্ছে, সেই পাইপের আমরা ওই ফ্লুইড প্রবাহিত একটা অংশ কেটে নিয়েছি। সো এখন এই পাইপের ভিতরে যে ফ্লুইডটা আছে, পাইপের ভিতরে কিন্তু এখন ফ্লুইডটা আছে, তাই না? এই অংশটা আমরা কেটে নেওয়া হয়েছে। এই পাইপের ভিতরে যে ফ্লুইডটা আছে, সেই ফ্লুইডটা যদি কন্টিনিউয়াস হয় আর হোমোজেনাস মিডিয়াম হয়, দ্যাট মিন্স কি প্রত্যেকটা পাইপের প্রত্যেকটা পোর্শনে আমাদের মলিকুলগুলো যাতে হোমোজেনাসলি থাকে, কন্টিনিউয়াসলি থাকে, সেই সিচুয়েশনটাকে আমরা বলতেছি মেইনলি কন্টিনাম, ঠিক আছে। একইভাবে আমাদের এই যে মলিকুলগুলো হোমোজেনাসলি আছে, কন্টিনিউয়াসলি আছে, সেই যে মানে আমাদের যে পার্টিকেল গুলো আছে, মানে আমাদের যে মলিকুল গুলো আছে, সেগুলোর যে মানে সেগুলোর যে বিহেভিয়ার বলি বা মলিকুলার স্ট্রাকচার বলি বা ফ্লুইডের যে বিহেভিয়ার গুলা বলি, সেইগুলাও কিন্তু ওভারঅল সেম হইতে হবে, তখনই আমরা সেটাকে বলবো কন্টিনাম। বুঝতে পারছো কন্টিনাম জিনিসটা কি? কন্টিনাম জিনিসটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন আমাদের এই ক্ষেত্রে যে ফ্লুইডটা হোমোজেনাসলি হবে আর কন্টিনিউয়াসলি হবে। যদি এরকম হয় এই সাইডে কিছুটা তাদের ডেনসিটি বেশি, এই সাইডে কিছুটা ডেনসিটি কম, তখন কিন্তু সেটাকে আমরা কন্টিনাম বলতে পারবো না। বা এই সাইডে প্রপার্টিসটা ডিফারেন্ট, এই সাইডে প্রপার্টিস কিছু অংশ ডিফারেন্ট, সেক্ষেত্রে আমরা কন্টিনাম বলতে পারবো না। মানে জি দ্যাট স্যার, মিন্স আমাদের বুঝতে পেরেছি। কন্টিনিউয়াস হতে হবে, হোমোজেনাস হতে হবে। আচ্ছা, এরকম একটা উদাহরণ তোমাদেরকে বলি। মনে করো যে কন্টিনিউয়াম সিচুয়েশন হবে না কোন কোন ক্ষেত্রে, বললে তোমরা বুঝে যাবে আসলে কন্টিনিউয়াম কোনটা। যেমন মনে করো পানির সাথে আমরা তেল মিশাইছি, ঠিক আছে, তখন কি হয়, তেলটা কি মানে উপরে ভেসে আসে, নিচে অংশে কি তেল থাকে কোনো? তেলটা যখন উপরে ভেসে আসে তখন কি, তখন আমরা বলতে পারি কি, যদি আমরা একটা কন্টেনারের কথা চিন্তা করি, তখন সেই কন্টেনারের উপরের পোর্শনে যে মলিকুল গুলার মানে মলিকুল গুলা আর নিচের পোর্শনে যে মলিকুল গুলা, সেগুলো কি আর হোমোজেনাস থাকতেছে? উপরের পোর্শনে তেল আর পানি থাকতেছে, নিচের পোর্শনে শুধু পানি থাকতেছে, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু কন্টিনাম হচ্ছে না। দ্যাট মিন্স কন্টিনাম হতে হলে আমাদের অবশ্যই এখানে হোমোজেনাস আর কন্টিনিউয়াস মিডিয়াম হতে হবে। মিডিয়ামটার মধ্যে পুরোপুরি মানে মানে মলিকুল গুলো হোমোজেনাসলি হতে হবে আর কন্টিনিউয়াসলি হতে হবে। তো যদি শুধু পানি থাকতো তাহলে এই কন্টিনিউম হ্যাঁ, যদি পানি থাকতো সেক্ষেত্রে সেটা কন্টিনিউম হতো, কারণ কি সেক্ষেত্রে মলিকুল গুলো হোমোজেনাসলি আছে, প্রত্যেকটা পোর্শনে কি হোমোজেনাসলি আছে মলিকুল গুলা। বুঝতে পারছো? মানে স্যার যে কোনো এক ধরনের লিকুইড থাকলেই হোমোজেনাস হ্যাঁ, হবে। যে কোনো এক ধরনের লিকুইড থাকতে হবে এবং সেটা হচ্ছে তোমার হোমোজেনাসলি থাকতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফ্লুইডের কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব, আর একই সাথে আমরা এই প্রপার্টি গুলোর উপর ভিত্তি করে একটা ম্যাথ করব। সো এই যে এই প্রপার্টি গুলো, এই যে ডেনসিটি, ভেপার প্রেসার, স্পেসিফিক গ্র্যাভিটি, ভিসকসিটি, এই প্রপার্টি গুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনার দিকে যাব। তো এই প্রপার্টি গুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ এই হাইড্রোলিক্সে এই প্রপার্টি গুলো খুব বেশি ইউজ হয়। তো আমরা এই প্রপার্টি গুলোর দিকে প্রথমে যাই। তো প্রথমে বলা হচ্ছে যে ডেনসিটি। তো ডেনসিটির মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মাস ডেনসিটি আর একটা হচ্ছে ওয়েট ডেনসিটি। মাস ডেনসিটিটা কি জিনিস? মাস ডেনসিটি আবার এখানে কিন্তু তোমাদের পরীক্ষায় মাস ডেনসিটি ওয়ার্ডটা ইউজ না করে তারা কিন্তু স্পেসিফিক মাস এই ওয়ার্ডটাও ইউজ করতে পারে। সো প্রত্যেকটা ওয়ার্ডই জেনে রাখবা। তো মাস ডেনসিটিটার আবার আরেকটা নাম হচ্ছে স্পেসিফিক মাস। তাহলে এই মাস ডেনসিটি বা স্পেসিফিক মাস বলতে কি বুঝি? যে আমাদের মাস পার ইউনিট ভলিউমে যতটুকু মাস, সেটাই হচ্ছে আমাদের মাস ডেনসিটি বা স্পেসিফিক মাস, ঠিক আছে। দ্যাট মিন্স রো ইকুয়াল টু এম বাই ভি। এখন ওয়েট ডেনসিটি, ওয়েট ডেনসিটিও খুবই সিম্পল। ওয়েট ডেনসিটি মানে হচ্ছে ওয়েট পার ইউনিট ভলিউমে, পার ইউনিট ভলিউমে কতটুকু ওয়েট আছে সেটাই হচ্ছে আমাদের ওয়েট ডেনসিটি। এখন ওয়েট ডেনসিটি এখানে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু রো জি, ঠিক আছে। ওয়াটারের জন্য হিসাব করে দেখা গেছে যে এসআই ইউনিটে ওয়েট ডেনসিটির মান হচ্ছে যে তোমার 9.81 কিলোনিউটন পার মিটার কিউব। আচ্ছা, ওয়েট ডেনসিটির আবার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে স্পেসিফিক ওয়েট। অনেক সময় পরীক্ষায় স্পেসিফিক ওয়েট বের করতে বলতে পারে, সেই ক্ষেত্রে তোমার বুঝতে হবে তার মানে আমাকে ওয়েট ডেনসিটি চাইছে, দ্যাট মিন্স আমার স্মল ডাব্লিউ এর মানটা চাইছে, ঠিক আছে।
আর স্পেসিফিক ভলিউম বলতে আসলে কি বোঝায়? স্পেসিফিক ভলিউম বলতে বোঝাচ্ছে ভলিউম পার ইউনিট মাস অফ ফ্লুইড। দ্যাট মিনস আমি যদি দেখো, আমরা একটু আগে একটা জিনিস দেখে আসছি, সেটা হচ্ছে রো। রোটা কি ছিল? রো ইকুয়াল টু, এগুলো তোমরা এর আগেও দেখাচ্ছ, রো ইকুয়াল টু এম বাই ভি, তাই না? এখন এই দুইটা জিনিস, এই জিনিসটাকে যদি আমি 1 দিয়ে ভাগ করে দিই দুই সাইডকে, তাহলে কি আসতেছে এই সাইডে? ভি বাই এম বলা যায়। এখন ভলিউম পার ইউনিট মাস, দ্যাট মিনস ভলিউম পার ইউনিট মাস, এই জিনিসটা কি বোঝাচ্ছে তাহলে? স্পেসিফিক ভলিউম, দ্যাট মিনস ছোট হাতের ভি। এই যে দ্যাট মিনস ছোট হাতের ভি ইকুয়াল টু 1 বাই রো। এরপরে চলে আসতেছি স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি যেটা হচ্ছে আমরা বাংলায় যদি বলি সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। স্পেসিফিক গ্র্যাভিটি কি জিনিস? স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে একটা রেশিও, যেটা হচ্ছে যে তোমার স্পেসিফিক ওয়েট অফ এ লিকুইড, সেটাকে আমরা কিসের সাথে ইয়া করব, সেটার সাথে আমরা রেশিও করা হচ্ছে স্পেসিফিক ওয়েট অফ এ স্ট্যান্ডার্ড ফ্লুইড। স্ট্যান্ডার্ড ফ্লুইডটাকে আমরা ধরে নিচ্ছি যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পিওর ওয়াটার, সেটাকে আমরা ধরে নিচ্ছি স্ট্যান্ডার্ড ফ্লুইড। দ্যাট মিনস একটা লিকুইডের স্পেসিফিক ওয়েটটাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম? স্মল ডাব্লিউ। সেটার সাথে আমরা কম্পেয়ার করবো কিসের সাথে? একটা মানে পিওর ওয়াটারের যে স্পেসিফিক ওয়েট, সেটার যে কম্পারিজন করে সেই ভ্যালুটা পাবো, সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে? আচ্ছা, এতটুকু পর্যন্ত কি কারো কোথাও কোনো সমস্যা আছে যে স্পেসিফিক ভলিউম, স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক গ্র্যাভিটি? না স্যার। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা ম্যাথে চলে যাচ্ছি। মানে খুবই সামান্য ছোট্ট একটা ম্যাথ। দেখো, এখানে বলা হয়েছে ক্যালকুলেট দ্য স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক মাস, স্পেসিফিক ভলিউম এন্ড স্পেসিফিক গ্র্যাভিটি অফ এ লিকুইড হ্যাভিং এ ভলিউম অফ এত। দ্যাট মিনস এটা কিসের ভ্যালু? আমাদের ক্যাপিটাল ভি। আর যেটা ওয়েট দেওয়া আছে, ঠিক আছে, আমাদের ওয়েট দেওয়া আছে যে 44 কিলোনিউটন। এখন দেখো, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ভি আর এটা হচ্ছে এম এর ভ্যালুটা। এখন আমাদের প্রথমে বের করতে হবে স্পেসিফিক ওয়েট। দ্যাট মিনস স্পেসিফিক ওয়েটটা কি? ছোট হাতের ডাব্লিউ। স্পেসিফিক ওয়েট বলতে কি বুঝি? ওয়েট অফ লিকুইড ডিভাইড বাই ভলিউম, ওয়েট পার ভলিউম। দ্যাট মিনস আমাদের ওয়েট কত আছে? 44, আর ভলিউম কত? 6। সো সেটাকে দিয়ে ভাগ করলে আমরা স্পেসিফিক ওয়েটের ভ্যালুটা পেয়ে যাচ্ছি, ছোট হাতের ডাব্লিউ। এরপরে বলতে যাচ্ছে স্পেসিফিক মাস। স্পেসিফিক মাস বলতে আমরা কি বুঝি? স্পেসিফিক মাস বা যেটাকে আমরা মাস ডেনসিটিও বলে হয়। এই যে এখানে বলা আছে যে মাস ডেনসিটি বা স্পেসিফিক মাস। দেখছো, ওরা স্পেসিফিক মাস ওয়ার্ডটা ইউজ করেছে। সো স্পেসিফিক মাস মানে আমাকে কি বের করতে যে বলেছে? রো। এখন রো বলতে আমরা কি বুঝি? রো কে, আচ্ছা, আমরা একটু আগে একটা ফর্মুলা পড়ে আসছি, ডাব্লিউ ইকুয়াল টু রো জি, দেখেছি না? মনে পড়ে? এই যে ডাব্লিউ ইকুয়াল টু রো জি, এই রোটা হচ্ছে কি? রোটা হচ্ছে আমাদের এই যে মাস ডেনসিটি বা স্পেসিফিক মাস। সো তাহলে আমরা কি এই ইকুয়েশন থেকে আমরা কি রো এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি? ডাব্লিউ এর মান কি আমরা এখান থেকে পেয়ে আসছি, আর জি এর মান জানি 9.81। ঠিক আছে, আর এখানে 1000 দিয়ে কেন গুণ করা হয়েছে? কারণ এই ভ্যালুটা ছিল কিলোনিউটন, আর জি এর 9.81 এটা কি নিউটন না? নিউটন পার মিটার স্কয়ার, তাই তো? তার মানে এখানে উপরে যেহেতু কিলোনিউটন আছে, এই কিলোনিউটনটাকে আমি নিউটনে কনভার্ট করে নিলাম। সো আমরা রো এর ভ্যালুটা পেয়ে গেলাম। এরপরে চলে আসতেছে স্পেসিফিক ভলিউম। স্পেসিফিক ভলিউমটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ছোট হাতের ভি, তাই না? এখন স্পেসিফিক, আমি যখন ডাব্লিউ জানি, আমি যখন রো জানি, তাহলে কি বলা যায়? ছোট হাতের ভি ইকুয়াল টু 1 বাই রো। এই যে আমরা একটু আগে ফর্মুলা দেখে আসছি, ছোট হাতের ভি ইকুয়াল টু 1 বাই রো। সো আমরা এই ফর্মুলাটা এখানে বসিয়ে আমরা পেয়ে গেছি স্পেসিফিক ভলিউম। এরপরে চলে আসতেছে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি বলতে আসলে আমরা কি জানি? স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে ডাব্লিউ লিকুইড। আমরা যে কোনো লিকুইডের ডাব্লিউ, দ্যাট মিনস স্পেসিফিক ওয়েট, সেটার সাথে আমরা কম্পেয়ার করবো কি? ডাব্লিউ ওয়াটার। ডাব্লিউ ওয়াটারের ভ্যালু কত জানি? আমরা একটু আগে দেখাচ্ছি, ডাব্লিউ ওয়াটারের ভ্যালুটা হচ্ছে 9.81 কিলোনিউটন পার মিটার কিউব। দ্যাট মিনস এখন দেখো, আমরা ডাব্লিউ ওয়াটারের ভ্যালুটা আমরা জানি, ডাব্লিউ ওয়াটারের ভ্যালুটা হচ্ছে 9.81, আর ডাব্লিউ লিকুইড, আমাদের এখানে যে লিকুইডটা দেওয়া আছে সেই লিকুইডের ডাব্লিউ এর ভ্যালুটা আমরা বের করেছি। ডাব্লিউ লিকুইডের ভ্যালুটা হচ্ছে এটা। দ্যাট মিনস এই ভ্যালুটাকে যদি আমি 9.81 দিয়ে ভাগ করি, তাহলে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি পেয়ে যাচ্ছি। এতটুকু পর্যন্ত কি কারো কোথাও কোনো সমস্যা আছে?
না স্যার। তোমাদের চ্যাট বক্সে হচ্ছে ক্লাস, মানে তোমাদের যে জুমের চ্যাট বক্স, সেখানে তোমাদের একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসো, আর এই ফাঁকে আমরা আরেকটু আগাই। ঠিক আছে, এখন হচ্ছে ভিসকোসিটি। স্যার অ্যাটেন্ডেন্স দেওয়া যাচ্ছে না স্যার। আচ্ছা, এখন দেখো, স্যার এখন দেখো, সমস্যা হবে না আশা করি। এরপর আমরা যেই টার্মটাতে চলে আসবো সেটা হচ্ছে ভিসকোসিটি। ভিসকোসিটি হচ্ছে একটা ফ্লুইডের প্রপার্টি, যেটা আসলে কি ডিফাইন করবে আমি একটু আগেই বলে আসছি। ভিসকোসিটি টার্মটাতে আমরা আসলে কি বুঝবো, সেটা কতটুকু শিয়ার রেসিস্টেন্স করতে পারতেছে, তাই না? সো দেখো, আমি তোমাদের একটু আগে যে গ্রাফটা বোঝানোর চেষ্টা করছি, সেই গ্রাফটা আসলে এইটাই। এখানে দেখো, এটা হচ্ছে আমাদের একটা সলিড বাউন্ডারি, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, ধরুন এটা কোন একটা সারফেস, সে কোন একটা সারফেসের উপর একটা ফ্লুইড আছে। সেই ফ্লুইডের দেখো এখন যে ভেলোসিটিটা যদি আমরা গ্রাফ আঁকি, তাহলে দেখা যাবে যে আমার বাউন্ডারিতে ভেলোসিটি প্রায় অলমোস্ট জিরো। যত উপরের দিকে যাওয়া যাবে ভেলোসিটিটা কিছুটা বাড়বে। ঠিক আছে, এখন জিনিসটা তোমরা যদি আরেকটু সহজ ভাষায় মানে জিনিসটাকে যদি কাউন্ট করতে চাও, মনে করো যে আমি একটা পাত্র, আচ্ছা মনে করো যে তোমরা একটা পুকুরের কাছে গেলা। ঠিক আছে, এটা হচ্ছে পুকুরের সারফেসটা, মানে বটম সারফেস। এখানে হচ্ছে আমাদের ওয়াটার আছে, এগুলো ওয়াটার। ঠিক আছে, এখন মনে করো তোমরা তো দেখেছো যখন বাতাস প্রবাহিত হয় তখন কি পানিতেও একটা আলোড়ন সৃষ্টি হয়, পানিটাও প্রবাহিত হতে থাকে, তাই না? যদি পুকুর বা নদী বলো, নদীতে দেখেছো না? তো এখন দেখা যায় কি, যে উপরে যেইভাবে ফ্লোটা হচ্ছে, যত নিচের দিকে যত ডেপথে যাবা তত কি ফ্লোটা কমতে থাকে না, ভেলোসিটি কম থাকে, তাই না? আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? যত নিচের দিকে যাওয়া যাবে তত দেখা যাবে যে ভেলোসিটি। আচ্ছা, মনে করো তোমরা নদীতে তো সবাই গিয়েছো, তাই না? নদীর আশেপাশে বা দেখেছো তো। মনে করো এটা হচ্ছে নদীর একদম বটম সারফেস। ঠিক আছে, তো এটার উপরে হচ্ছে আমার ফ্লুইড আছে, পানি আছে। তো এখন মনে করো এই যে বাতাস যখন প্রবাহিত হয় তখন কি উপরের লেয়ার গুলো কি মানে ফ্লো হওয়া শুরু করে না, দেখেছো না? মানে ঢেউ হয়, দেখেছো তো? জি স্যার। তার মানে কি হচ্ছে, তার মানে এই যে প্রবাহিত হচ্ছে ভেলোসিটি ক্রিয়েট হচ্ছে, তাই তো? উপরের লেয়ারে ভেলোসিটি হচ্ছে ক্রিয়েট হচ্ছে, দেখেছো? সেটা তো ফ্লো হচ্ছে, তাই তো? সো ভেলোসিটি যে মানে ক্রিয়েট হচ্ছে উপরের লেয়ারে, তো আমি যত নিচের দিকে যেতে থাকবো, মানে আমি যদি সমুদ্র বা নদীর যত ডেপথে যেতে থাকবো তত কি এই যে মানে ভেলোসিটিটা তত কমতে থাকবে, তাই না? উপরের লেয়ারের ভেলোসিটি বেশি, তার ঠিক পরের লেয়ারে যদি চিন্তা করি ভেলোসিটি আস্তে আস্তে কমতে থাকবে। তো কমতে কমতে একদম যে মানে বটম লেয়ারে যদি চিন্তা করি, দেখা যাবে যে সেখানে ভেলোসিটি প্রায় জিরো। তো সেই জন্য এই যে এই গ্রাফটা এরকম আসছে, যে আমরা যত উপরের দিকে যাবো যে ভেলোসিটি আস্তে আস্তে বাড়তেছে। ঠিক আছে, স্যার স্যার এটা এটাকে কেন? কি আমরা নদীর হ্যাঁ, স্রোতের সাথে কম্পেয়ার করতে পারি? হ্যাঁ বলো। বলতেছি এটাকে কি আমরা নদীর স্রোতের সাথে কম্পেয়ার করতে পারি? হ্যাঁ, জিনিসটা সেইটাই। কিন্তু স্যার যখন সাঁতার কাটতে যাই তখন তো হচ্ছে উপরে নিচে মানে ডুব দিলে তো ওই সেম ভেলোসিটিটাই আসে আর কি। যখন সাঁতার কাটতে চাও, স্যার উপরে পানির উপরের লেয়ারে যে মানে ভেলোসিটিটা পাই, মানে যে বাধাটা পাই, নিচের লেয়ারে তো ওই সেম বাধাটাই আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উপরের লেয়ারে যে বাধা পাও নিচের লেয়ারও সেম বাধা আসে। এটা আসলে এরকম। হ্যাঁ, তুমি আসলে আমরা যে মানে যেই লেয়ারের মধ্যে সাঁতারটা কাটা হয় দেখা যাচ্ছে সেটা একদম সারফেস লেয়ারেই থাকে। বাট সেটা কি মানে 2 মিটার 3 মিটার কি ডেপথ হয়? ডেপথ অনেক বেশি হয় না? তো তুমি যত ডেপথের দিকে যেতে থাকবা, জিনিসটা তুমি সহজ ভাষায় যদি আমরা সাইন্টিফিক্যালি একটু চিন্তা করি, তাহলে মনে করো উপরের লেয়ারটা আমরা ভেলোসিটি পাচ্ছে, ঠিক আছে, সব থেকে বেশি।
তার ঠিক নিচের লেয়ারটা কিছুটা হলেও কম পাবে। একটু আমরা হোল্ড করি। তার মানে কি হচ্ছে আমাদের নিচের লেয়ার আমরা যখন মানে উপরের লেয়ারটা কি ভেলোসিটি পাচ্ছে। সো দেখো উপর লেয়ারটা যখন ভেলোসিটি পাচ্ছে তখন কি হবে, নিচের লেয়ারটা কেন ভেলোসিটি পাবে, কারণ হচ্ছে উপরের লেয়ারের যে মলিকুল গুলো আছে সেগুলো কি নিচের লেয়ারের সাথেও কি একটা কোহেসিভ ফোর্স কাজ করতেছে। সো উপরের লেয়ারটা যখন মুভ করতে যাবে তখন নিচের লেয়ারটা কি তাকে টেনে ধরে রাখার চেষ্টা করবে, কিন্তু যখন উপরের লেয়ারের ফোর্স মানে ভেলোসিটিটা বেশি থাকবে তখন নিচের লেয়ারও দেখা যাবে যে টেনে ধরে রাখতে রাখতে, মনে করো জিনিসটা সহজ ভাষায়, মনে করো তোমার এখানে একটা বন্ধু আছে, এই বন্ধুটাকে এই একজন বন্ধু এদিক দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, আর এইখানে আরেকজন বন্ধু আছে, সেই বন্ধু কি করতেছে, একে টেনে ধরে রাখার চেষ্টা করতেছে। এখন এই বন্ধুটা মনে করো 1000 কিলোনিউটন ফোর্সে তাকে টানতেছে, আর এই বন্ধুটা মনে করো 10 কিলোনিউটন ফোর্সে টানতেছে, তাহলে কি সেই বন্ধুটা কি এদিক বরাবর চলে যেতে থাকবে, আর এই বন্ধুটা কি তখন মানে তার পিছন পিছন হেঁচড়িয়ে পিছন দিক দিয়ে যেতে থাকবে, কিন্তু কি এই বন্ধুটা যেই বেগে যেতে থাকবে এই বন্ধুটা কি ঠিক সেম বেগে যেতে থাকবে, বলতো নিচের বন্ধুটা কিছুটা কম বেগে যেতে থাকবে, তাই না? বুঝতে পারতেছো বিষয়টা? স্যার আচ্ছা, স্যার so, স্যার এটা হ্যাঁ কি বল। স্যার ভূকর্ষের সাথে কি কোনো সম্পর্ক আছে? ভূকোষের সাথে না, আমি যেভাবে বলতেছি সেইভাবে মনে হয় বুঝলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে মেইনলি যে বিষয়টা সেটা হচ্ছে তোমার মলিকুলার কোহেসিভ ফোর্স টার্মটা দিয়ে আসলে জিনিসটা খুব ভালোভাবে এক্সপ্লেন করা যায়। আমি যেটা বলতেছি সেটা কি বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, দ্যাট মিন্স কি আমার নিচের মানে নিচের যে বন্ধুটা আছে সেই বন্ধুটা কি কিছুটা কম ফোর্সে কম ভেলোসিটি নিয়ে এইদিকে বরাবর মুভ করবে, তাই না? সেই সেম ফিনোমিননটা এর মনে করো আবার এই বন্ধুটাকে যদি এই সাইড থেকে একটা বন্ধু যদি টানতে থাকে, আবার তার নিচের সাইড থেকে যদি আরেকজন বন্ধু টানতে থাকে, সো সেই ক্ষেত্রে নিচের বন্ধু যদি কম ফোর্সে টানে, এই বন্ধুটা যদি আরেকটু বেশি, মনে করো এই বন্ধুটা টানতেছে এখন এই বন্ধুটাকে 100 কিলোনিউটনে, আর এটা টানতেছে হচ্ছে মনে করো যে 1 কিলোনিউটনে, তখন কি হচ্ছে এই বন্ধুটা কি আরেকটু স্লোলি আগাবে এই বন্ধুটার তুলনায়, তাই না? ভেলোসিটি কম থাকবে, জিনিসটা ঠিক সেরকম। সো দ্যাট মিনস আমাদের উপরের লেয়ারটা দেখা যাচ্ছে যে যেই ভেলোসিটি পাচ্ছে নিচের লেয়ারে তার তুলনায় কিছুটা কম ভেলোসিটি পাচ্ছে। এইভাবে আস্তে 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 একদম যে বাউন্ডারি লেয়ার থাকে সলিড বাউন্ডারি, সেইখানে দেখা যাচ্ছে যে ভেলোসিটি প্রায় 0 হয়ে যাচ্ছে। এই জন্যই মেনলি এখানে এই গ্রাফের প্রোফাইলটা এরকম। এই ওয়াই অ্যাক্সিসটা মেনলি বোঝা যাচ্ছে যে আমাদের যে মনে করো যে ডেপথটাই বোঝা যাচ্ছে, ঠিক আছে? এখন দেখো এই লেয়ারটা হচ্ছে আমাদের যে ফ্লুইড, সেই ফ্লুইডের আপার লেয়ার, আর এই লেয়ারটা হচ্ছে ফ্লুইডের লোয়ার লেয়ার, ঠিক আছে? সো এখন তাহলে এই ফ্লুইড আর এই ফ্লুইড, মনে করো এই ফ্লুইডটা যখন ভেলোসিটি ইউ প্লাস ডি ইউ নিয়ে মুভ করতেছে, আর এই ফ্লুইডটা তখন কি ইউ ভেলোসিটি নিয়ে মুভ করতেছে, তখন কি এই দুইটা লেয়ারের মধ্যে ভেলোসিটি ডিফারেন্স হচ্ছে ডিইউ, আর দুইটা লেয়ারের মধ্যে ডিফারেন্স হচ্ছে ডিওয়াই। এখন এই দুইটার সামান্য যে ভেলোসিটি ডিফারেন্স ডিইউ, এই ভেলোসিটি ডিফারেন্সের জন্য কি কি ক্রিয়েট হচ্ছে, এই নিচের লেয়ারটা উপরের লেয়ারটাকে মুভে কি করবে, রেসিস্ট করবে প্রত্যেকটা মোমেন্টে। রেসিস্ট করার মেইন রিজন কি, রেসিস্ট করার মেইন রিজন হচ্ছে কোহেশন আর এই দুইটা মলিকুলের মধ্যে যে ইন্টারঅ্যাকশন হচ্ছে, দুইটা মলিকুলের মধ্যে যে কোহেসিভ ফোর্স আছে সেটার জন্য মেইনলি এই রেসিস্ট করার প্রবণতাটা থাকতেছে। আর এই যে রেসিস্ট্যান্সটা ক্রিয়েট হচ্ছে, রেসিস্ট্যান্সটা ক্রিয়েট হওয়ার জন্য কি হচ্ছে, উপরের মলিকুলটা যখন এই দিক বরাবর যাচ্ছে তখন নিচের মলিকুলটা কিভাবে রেসিস্ট করতেছে, এই বরাবর। দ্যাট মিনস এই ফিনোমিননটাকে আমরা বলা হচ্ছে কি আমাদের শেয়ারিং ফোর্স। সো দ্যাট মিনস আমাদের এই ফিনোমিননটার জন্য আমরা এই যে ফিনোমিনন যে শিয়ার স্ট্রেসের যে রেসিস্ট্যান্স দেওয়াটা, সেটাকেই বলা হচ্ছে ভিসকোসিটি। সেই জিনিসটা এখানে বলা হয়েছে। স্যার হ্যাঁ বলো। স্যার আমি স্যার মাঝখানে কারেন্ট যাওয়ার কারণে 1 মিনিটের জন্য ডিসকানেক্ট হয়েছিলাম, আমি গুগল ফর্মটা পাই নাই। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি।